একই চাদরের নিচে মজামাস্তি করছে নীলার হাজবেন্ড বিজয়, যা ফ্লোরে শুয়ে দেখছে নীলা। বিজয় তার বেড পার্টনার নিয়ে রঙ্গলীলায় মেতে উঠেছে। প্রিয়ার বিজয়ের অর্ধেক শরীর চাদর দিয়ে ঢাকা। নীলার চোখের জল বানের পানির মতো বয়ে যাচ্ছে। সে চাইলেও কিছু করতে বা বলতে পারছে না, চুপচাপ শুয়ে যেতে হচ্ছে। কি করার আছে সে মুহূর্তে? চুপচাপ সহ্য করছে। নীলার এমন বোবা কান্না দেখে প্রিয়া বলল, এ বিজয়, তোমার বউ বেচারি কি ভাববে বলতো? সে তো নিজের ভেতরে শেষ হয়ে যাবে। পারবে কি এসব মেনে নিতে বা সহ্য করতে? ধুর, ওর কথা বলে মধুর সময়টাকে নষ্ট করতে চাই না। এখন সময় নষ্ট না করে চলো আমাদের কাজ শুরু করি। তোমার এখন কেমন লাগে? আমাকে বিয়ে করলে কি আর এসব সহ্য করতে হতো তোমার? আরে ওকে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু ও কোনোদিন আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবে না। বান্দি হয়ে থাকবে সংসারে। চলো আমরা আমাদের মতো করে প্রিপারেশন নিয়ে মাঠে নেমে যাই। চলো বলেই দুজনে শরীর চর্চায় নেমে যায়। চলছে এক টেস্ট ম্যাচ কম্বলের ভিতরে, কোনো আউট নেই। এদিকে নীলার মনের ভেতরের পাঁজর একের পর এক আউট হচ্ছে। কষ্টে সে তার মুখটা বালিশের ভিতরে লুকায়। কোন স্ত্রী পারবে এই কঠিন অবস্থায় মাঠে টিকে থাকতে? খাটের উপর বিজয় আর প্রিয়া দুজন যেন হিটস ব্যাটসম্যান। একটা সময় ভাগ্যদোষে একজন বোল্ড আউট হয়ে যায়। প্রিয়া কম্বলের ভেতর থেকে বের হয়ে কাপড় টেনে বলল, হয়েছে তো বিজয়, এবার ছাড়ো না প্লিজ। ছেড়ে দিয়েই বলছো হয়েছে কিনা? আর একটু থাকতে পারতে না এই বুকে? কত ঢং, মনে হয় আমি কোথাও চলে যাচ্ছি। নীলা সব কথা শুনছে আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি করবে কিছু ভেবে পায় না সে। নীলার চোখের জল হাত দিয়ে মুছতে মুছতে ভাবলো সেই আগের হারানো স্মৃতি। মনে পড়ে যায় সেই অতীতের ফেলে আসা মুহূর্তগুলো। নীলা সাব্বিরকে কল দিয়ে বলল, আমাকে তুমি কল বা মেসেজ কিচ্ছু দিও না। নীলার মুখে এমন কথা শুনে সাব্বির বেশ হতবাক হয়ে যায় আর হেসে বলল, নিশ্চয়ই তুমি দুষ্টুমি করছো তাই না? এই এমন ফাজলামু তোমাকে না করতে বলেছি না। ফাজলামু নয় সাব্বির, আমি সত্যি যেটা সেটা বলেছি। না, এমনটা আমি পারবো না। পারবো না তুমিহীন এই পৃথিবীতে বাঁচতে। তুমি প্লিজ কান্না করো না। নীলা, একটিবার আমার কথা শোনো। আমি কি তোমার সাথে দেখা করতে পারবো? না, সে সুযোগ নেই। বাবার করা আদেশ, বাড়ি থেকে বের হওয়া যাবে না। একটা বার তোমার মায়াবী মুখটা দেখতে চাই। শেষবারের মতো একটা বার তোমাকে দেখার সুযোগ করে দাও। এরকম মিনতিতে নীলা নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, ঠিক আছে, তুমি আমাদের বাড়ির ছাদে চলে এসো, তবে কেউ যেন না দেখে। ওকে ঠিক আছে বলে সাব্বির কলটি রেখে দেয়। ছাদে দুজনে দাঁড়িয়ে আছে। ও সোনা পাখি, কি হয়েছে? একবার বলো যে সবটা মিথ্যা। সত্যকে মিথ্যা বলি কিভাবে তুমি বলো তো? নীলা পেছন থেকে হাতটি বের করে একটা কার্ড বের করে সাব্বিরের হাতে দিয়ে বলল, এটা পড়ো সাব্বির। সাব্বির এক বুক হতাশা নিয়ে কার্ডটি নিল এবং সে কার্ডটি বের করে চোখ বুলিয়ে দেখে যেন সে আকাশ থেকে পড়ল। সে মানতে পারছে না তার জীবন থেকে তার ভালোবাসা চলে যাবে। কেঁদো না প্লিজ সাব্বির, আমি তো কাঁদছি না। আচ্ছা, আমাদের সে ফেলে আসা সব রঙিন দিনগুলো ভুলে গিয়ে আমাকে ছেড়ে যেতে পারবে? আমি এ বিয়ে মানি না। মানো আর না মানো, আমার আগামীকালই বিয়ে। আর এমন পরিস্থিতি বিয়েটা করতেই হবে। তুমি বিয়ে করতে পারো না, পাগলের মতো কথা বলো না। কালকেই আমার বিয়ে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হচ্ছে, কারণ বাবা মা আমার জন্য অনেক কিছুই করেছে। আমি তাদেরকে দুঃখ দিতে চাই না। আর আমি কি করব? কাকে নিয়ে বাঁচবো? আমি কি কেউ না? জানি না। আমি শুধু এটা বলতে চাই যে তুমি আমাকে ভুলে যাও সাব্বির। সাব্বির কেঁদে কেঁদে বলল, তোমার জন্যই জীবন দিয়ে দিব, কিন্তু এ কথা বলো না নীলা। আমি শুধু তোমাকে জানিয়ে দিতে এসেছি, এছাড়া আর কিছুই না। ভালো থেকো তুমি, নিজের যত্ন নিও বলে নীলা চলে আসে। সাব্বির এক ঝটকায় তার ভালোবাসা হারিয়ে যাবে কখনো ভাবেনি। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে যায়। তার পরদিন নীলার বিয়ে হয়ে যায়। আর নীলা পৃথিবীর সবচাইতে ঘৃণ শাড়ি, লাল শাড়ি পরে কান্নায় ও লজ্জায় গুটিসুটি মেরে বসে আছে বাসর ঘরে। সে ভাবতেও পারল না হঠাৎ এমন হয়ে যাবে। জানে না তার আজ কি হবে। একটু পর নীলার স্বামী এসে নীলার পাশে বসে আর হাসি মুখে ঘুমটা তুলে এক পলক চেয়ে থেকে বলল, বাহ, এত মিষ্টি একটা মেয়ে আমার বউ। এ ফুলটা তো এক্ষুনি ছুঁয়ে না দেখলে হয় না। বিজয় নীলাকে বুকে জড়িয়ে কাছে টেনে বলল, চলো আমরা যৌবনের স্বাদটা গ্রহণ করি, এর রাতটা মধুর করি। সেটা বলেই খাটে নীলাকে শুইয়ে দিবে, এর মাঝেই নীলা বলল, না প্লিজ আজকে না। কিন্তু কেন? আজকে আর কালকে কি? আমার সমস্যা আছে। বিজয় বিদ্যুতিক শক খাওয়ার মতো করে বলল, মানে কি? তোমার এত বড় সাহস যে তুমি বাসর রাতে এই কথা বলছো? আমি তোমার স্বামী, পুরো অধিকার আছে তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার। এই বলে বিজয় আবারও স্পর্শ করতে চায় নীলিমাকে। তখনই নীলা বলল, দোহাই লাগে, এমন জোর করবেন না। আর প্লিজ রাগ করবেন না, আমার আসলে পিরিয়ড চলছে আর এ সময় আমি কোনো কিছুই করতে পারবো না। বিজয় রেগে গিয়ে বলল, আর সময় হলো না এসব হওয়ার। তারপর বিছানা থেকে একটা বালিশ নিয়ে নীলাকে বলল, যাও নিচে যাও। আপনি এমন কেন করছেন? নিচে কেন যাব? চুপ, যাও এখান থেকে, দূর হয়ে যাও। তুমি আমাকে তৃপ্তি দিতে পারোনি, তাই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও। নীলা আর কোনো কথা না বলে চুপচাপ কান্না করতে করতে ফ্লোরে নেমে যায়। বিজয় বালিশ ছুঁড়ে মারে আর নীলা সেখানে শুয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে দেখে নীলা নিচেই পড়ে আছে আর খাটের উপরে ওরা কেউ নেই। তারপর সে এদিক ওদিক তাকিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। কয়েকদিন পর নীলা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে আর দেখে তার ভাসুরের বউ বড় ভাবি সোফায় বসে আছে। উনি মোবাইলে কথা বলছে, হয়তো বাপের বাড়ির লোকদের সাথে। নীলা তা দেখে বড় ভাবি স্বপ্নার পাশে এসে বসে। ভাবি নীলাকে দেখে কলটি কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, তো কেমন লাগছে স্বামীর সংসার ছোট বোন? মনে হয় বেশ ধকল যাচ্ছে তোমার উপর।
আমার দেবরটা কি বেশি কষ্ট দিচ্ছে? হাসতে হাসতে আবারও বলল, অবশ্য প্রথম প্রথম একটু লাগেই, দেখবে সব ঠিক হয়ে যাবে। এমন কিছু না বড় ভাবি, আসলে আমার সেদিন থেকে পিরিয়ড চলছে, পরশুদিন শেষ হবে। ভাবি অবাক হয়ে বলল, তো তুমি বিজয়কে কি বলেছো? ভাবি, আমাকে বিজয় প্রথম রাতে স্পর্শ করতে চাইলে আমি বারণ করে দেই, আর তাতেই সে প্রচন্ড রেগে যায়, গরম হয়ে আমাকে মেঝেতে শুতে বলে, আর সে গভীর রাতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে আপনারা যাতে না দেখেন সেরকম করে, আর আমারই সামনে তারা বাসর ঘরে বলেই কান্না করে দেয় নীলা। ভাবি হতবাক হয়ে বলল, ছি ছি ছি, এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি নিজে পারছি না বলে সে যখন পরনারীকে আনতে পেরেছে, তাহলে আর বারণ করে কি হবে? তাই চুপ রইলাম, যাতে সে যেন শান্তিতে থাকে। তুমি আপাতত চুপ থাকো, বিজয় আজ বাড়িতে আসুক বলে নীলাকে সান্ত্বনা দেয় ভাবি। নীলা খাটে শুয়ে আছে, আর বিজয় এসে বলল, কিরে, তোকে না বলেছি তোর অসুখ ভালো না হওয়া পর্যন্ত আমার সামনে এভাবে বসে না থাকতে? নীলা উঠে বলল, তো কি করব, এটা আমার শ্বশুর বাড়ি, এ বাড়ি ছেড়ে কি আমি বাহিরে থাকবো? নীলার মুখে এরকম কথা শুনে বিজয় নীলার চুলের মুঠি ধরে নিচে নামিয়ে বলল, তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তোকে এ সাহস কে দিয়েছে? আমি দিয়েছি বিজয়। ভাবি, তুমি তুমি এ সময় আমাদের রুমে কেন? হ্যাঁ, তোকে কিছু বলার আছে তাই। জি ভাবি বলো। তোকে তোর ভাই টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। উনি সবটা ফেলে প্রবাসে জীবন কাটাচ্ছেন আমাদের জন্য, তোদের জন্য। তুই জানিস সমাজে তোর ভাইয়ের সুনাম সবাই করে, আর তুই কিনা ঘরে বউ থাকতে নতুন মেয়ে এনে বাড়িতে ফুর্তি করিস, তাও আবার নিজের বউয়ের চোখের সামনে। ছি 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 বিজয়, এত অধঃপতন তোর। বিজয় সব কথা শুনে বুঝতে পারে নীলা ভাবিকে সবটা বলে দিয়েছে, তাই সে আমতা আমতা করে বলল, ভাবি আমি আসলেই ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। যখন আজ আমি প্রিয়াকে রাতে আসতে বলি, আর সে বলল আমার পিরিয়ড চলছে, এই অবস্থায় আমি কিছু করতে পারবো না। তারপর আমার নীলার কথা মনে পড়লো, বুঝতে পারছি আসলে আমি কত বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও নীলা বলে পা ধরতে চাইলে নীলা বলল, এসব কি করছেন আপনি? আমি কখনো রাগ করিনি এ বিষয়ে, আপনি আমার স্বামী, আপনাকে ক্ষমা করা আমার কর্তব্য। ভাবি বলল, পিরিয়ড প্রত্যেক মেয়ের জীবনে অনিবার্য, সেটা কোন সময় হয় কখন হয় সাধারণত বলা যায় না, তাই সাবধান হয় এখন থেকে। জি ভাবি, মনে থাকবে। ভাবি দুজনকে মিলিয়ে দেয়, আর সুন্দর ও সুখী মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেক মানুষের উচিত বউয়ের সব দিকটা খেয়াল রাখার, স্ত্রীর মনের ব্যথাটা বোঝা স্বামীর দায়িত্ব, তাই বউয়ের প্রতি সংবেদনশীল হন, সুখী পরিবার গড়ে তুলুন, সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।